আজি কি আনন্দ 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 নৃত্য করে সদানন্দ সদানন্দের সঙ্গে নাচে আরো তালে তাল সদানন্দের সঙ্গে নাচে আরো তালে তাল শিব বম 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 বাজায় ভুলাই গান 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 শিব বম বম ধারী ত্রিলোচন ত্রিপুরারি ত্রিনাথ ত্রিশূলধারী নীলকণ্ঠ ভোলা মহেশ্বর রজত বরণ বিভূতি ভূষণ রজত বরণ বিভূতি ভূষণ দেব তুমি লও দেব মহাদেব তুমি লও প্রণাম তোমায় জানাই প্রণাম ডাকবি আমি তুই হলি কি আমার কাছে তুই ডাকবি না তো কে ডাকবে? না 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 আমি পারবো না দাম বল একটা ডাক 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 না আমার শরম লাগে না কারা ডাকবি ডাকবো ডাক না রে। এই ডাকবো ডাক না। না 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 ভালো কইরা কি বললাম, নিজের কইরা আপন, মানে আরো আপন কইরা ডাক। আপন কইরা নানা হে নানা হে আপন কইরা আপন 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 কইরা না 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 হে এই হইছে হইছে এই যে ভালো করে ডাক এই যে ভালো করে হইছে, ভালো করে ডাক। ডাক আবার ডাকবো ভালো করে মন দিয়ে এটা কইতি বলো 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 তাহলে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যপাঠ বই বৎসই তো আহ্বান এই কঠিন কঠিন শব্দ বাক্য মানিক্য কুজ্জনিকা বুঝি বুঝি ভালো ভালো, তোমাদের মতো অগণিত ভক্ত মোর আছে এই জগৎ জুড়ে। বলো কি বলতে চাও তোমরা, দেরি না করবে বলো। আরে বাবা সব রাগ ঢাক করে আসল কথাটা বলে ফেল না বলে ফেল এই গম্ভীর গম্ভীর কথা না কইয়া এই ব্যাখ্যা দাও হে না না এই দেখো, একদম দেরি করবে না, আমার অনেক কাজ আছে, খুব তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে, বলো কি বলবে মোরে। ও, এর সঙ্গে আবার এই জেলা চামুন্ডাও আছে হ্যাঁ এই বডি কাটবে হ্যাঁ? আরে আমার অফিস তো নানার কি সাহস আছে নাকি একা একা আসবে আরে শোনো না, হাটাতে ইবাদি হ্যাঁ। আর উবাদি হ্যাঁ। থাক পেলাই হুম। বুম একেবারে ঘুম দেরি করছো কেন, বলো মোরে কি কইতে চাও। শোনো, বেলা নাহি আর সময়ে বয়ে যায়। কথা না কইহে ব্যাখ্যা দাও হে না না ব্যাখ্যা? এই তোমার চোখ নাই হ্যাঁ? কান নাই এই আমাদের বেলা হ্যাঁ ব্যাখ্যা? এই কিসের ব্যাখ্যা? একটা আসরে সেখানে বোম মেরে সেই বাসরটা ভেঙে দিয়েছিল, তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, বাট দুদিন পরে ওইখানে গিয়ে আবার নাটক করে এসছে। এই যে জেদ, এই যে অদম্য প্রোটেস্ট করার সেই জায়গাটা কোথাও আজকে ল্যাকিং করছে, আরো ড্রপ করছে, যত আমাদের দিন এগোচ্ছে এটা কোথাও ড্রপ করছে। বরং লোকনাট্যের সামাজিক প্রভাব অনেক অনেক বেশি, অনেক বেশি, শুধু না অনেক গভীর, অনেক কোথাও গভীর। আমার মনে হয় যে এই যে নাটকের আজকে যে মধ্যবিত্ত জায়গা থেকে বেরিয়ে কোথাও আমার মনে হয় যে এই জায়গাটা কি যাওয়া যেতে পারে, যে আমরা আরো একটু এর বাইরে, বৃত্তের বাইরে, আমাদের যে বৃত্ত, কারণ আমার যতদূর ধারণা দেখেছি, যতটুকু দেখেছি, এই প্রত্যেকটা দল, প্রত্যেকটা যে জায়গা, এই যে থিয়েটার বৃত্ত, থিয়েটার বৃত্তের না নিজস্ব ছোট 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 গণ্ডি আছে, তারা গণ্ডি ভাঙতে পারে না। এটা আমি নিউট্রালি বলছি, আমি যেহেতু থিয়েটারের কর্মী, আমি দেখেছি এই প্রত্যেকের একটা থিয়েটার গণ্ডি আছে, প্রত্যেকের একটা অ্যামালগামেশন আছে, প্রত্যেকের একটা জায়গা আছে, সেইটা তারা বৃহত্তর স্বার্থের সাথে এতে ভাঙতে পারে না, তারা কোথাও আরো সেই জন্য মিনিমাইজ হচ্ছে। কোথাও এই প্ল্যাটফর্মটা হওয়া দরকার যেখানে এই ক্ষুদ্র স্বার্থগুলো ভেঙে এক জায়গায় হওয়া প্রয়োজন, যেখানে একে অপরের পরিপূরক হয়ে সাপোর্টিং এ যাওয়া দরকার, সেটা কোথাও ব্ল্যাক আছে। আমি দুঃখের তাই সঙ্গে আমার মনে হয় যে এই জায়গাগুলিতে কথা বলতে গেলে এই মধ্যবিত্ত সমাজে তো চিরকাল সে থিয়েটার বলো বা যাই বলো, সাংস্কৃতিক জায়গাটা তো সেই মধ্যবিত্ত সমাজটাই রয়ে রেখেছিল, এটাকে কিন্তু অস্বীকার করে লাভ নেই। এবং আজও যতটুকু আছে আজও ধরে রেখেছে। এখন সেই মধ্যবিত্ত সমাজ থেকে সে প্রান্তজনের থিয়েটার বা প্রান্তিক জায়গায় আমরা কতটা যেতে পেরেছি, বা সেই প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছি কিনা, এটা চিরকাল হয়ে এবং এটা চিরকাল থাকবেও। সুতরাং সেই জায়গা থেকে ওই মধ্যবিত্ত সমাজে এতকাল টেনে এসছে, আজও আসছে, এবং যতদিন না পর্যন্ত এই
আমরা অনেক যারা পড়াশোনা করি বা যারা করি হ্যাঁ তারা অনেক কিছু চেষ্টা হয়েছে যে একদম প্রান্তিক জায়গা থেকে সুন্দরবনে প্রান্তিক মহিলাদের নিয়ে কাজ করা, এটা কাজ করা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে। বিষয়টা নির্বাচন হয়েছে, সমাজের ভূমিকা কি থিয়েটারের, যারা করেছেন তারা তো সামাজিক জায়গা থেকেই ভেবেছেন থিয়েটারকে। তাদের প্রেক্ষাপটে আমি একটু শুনতে চাইছি তাদের কাছে কেন তারা এটা ভাবলেন, মানে কোন পরিপ্রেক্ষিতে সমাজে থিয়েটারের ভূমিকা। সেটা আমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেব। আমাদের তাহলে না না ঠিক আছে আমরা যে আলোচনার মধ্যে রয়েছি এই আলোচনা কিন্তু এই মুহূর্তে একটা বড় জায়গা। আমি অনেস্ট, এই অনেস্টটা কি বলা মাত্রই হওয়া যায়? আমি আজ থেকে অনেস্ট হওয়া যায়, এটা একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মধ্যে যদি থাকা যায়, যেটা আমরা বলছি যে থিয়েটারের এই মহাযাত্রা, এর মধ্যে থাকতে থাকতে হয়তো কখনো কোথাও কোনো ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে হয়তো ওই অনেস্টি শব্দটা হয়তো ভিতরে ডেভেলপ করতে পারে। এইটা পারে না বলেই হয়তো আজকে প্রবীর দত্ত বা সর্দার হাসবি আর হচ্ছে না। প্রবীর দত্ত তো একজন দর্শক ছিল। হ্যাঁ, না বলছি সেই দর্শক ওই দর্শক প্রবীর দত্ত লিখতেন, প্রবীর দত্ত লিখতেন, লিখতেন, কবিতা লিখতেন। দর্শক হিসেবে উপস্থিত ছিল। হ্যাঁ, আরো অনেকে ছিল, ঠিক আছে। হ্যাঁ, শুনতেই না, একজন দর্শক হিসেবে যখন আইডেন্টিফিকেশনের প্যারেড যেদিন ছিল, এবং তারপরে কিন্তু মিছিল হয় এটা কেন্দ্র করে, যেখানে কলকাতার তাবড় তাবড় উন্মুখ। সেটাই আমি বলতে চাইছি। এই এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমরা যদি থিয়েটারকে নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে যদি আপনি বলছেন একটা কোথাও একটা দ্বিচারিতা আছে, মানে আমি থিয়েটার দিয়ে কোনো একটা মুখোশের আড়াল নিজেকে ঢাকতে চাইছি। মানে থিয়েটারটা আমার কাছে একটা মুখোশ হতে পারে, আবার নাও হতে পারে, এটা শিওর নয়। এটাই তো দ্বন্দ্বটা, হ্যাঁ, এটাই দ্বন্দ্ব। যে তুমি আর বাইরের যে আমি বা আমার, এই দুটোরই মাঝখানে এসে দাঁড়িয়ে যাবে যে কোনো আর্ট। ঠিক এই যে আমি বলতে চাইছি যে আমি যে নাটকে যে কথাটা বলছি, আমার টেক্সটে যে কথাটা লেখা রয়েছে, সেটার প্রতি আমার কতটা বিশ্বাসযোগ্যতা আছে আমার কাছে। টেক্সটে, ওই টেক্সটে যে শব্দগুলো আমি লিখছি, বিশ্বাসযোগ্যতা শব্দতেও বারবার বলছি না, আমরা নিজস্ব কতগুলো দল নিয়ে একটা দল, আমরা ওখানে কতগুলো মিলিয়ে একটা দল, যেটা কিন্তু ভয়ানক। মানে একটা ভালো থিয়েটারকেও আমি প্রশংসা করতে কোথাও কুণ্ঠিত হই, ভয় পায়। হয় না। কিন্তু দেখুন একই সাথে এখনো কিন্তু থিয়েটারে একাডেমিতে বা ধরুন কিছু দল নাম বলছি না, 1 থেকে 1.5 লাখ টাকা টিকিট বিক্রি হয়। ভালো থিয়েটার খুব একটা কুণ্ঠিত হয় না, তার থেকেও বড় কথা যে বাজে থিয়েটারগুলোকে আমরা সবাই মিলে অকুণ্ঠ প্রশংসা করি। হ্যাঁ, ভালো থিয়েটারগুলোকে যেটা উপরে উঠছে, উঠতে উঠতে একসময় চরম তখন মানুষ চাইবে, হাহাকার করবে যে আমি একজন রক্ত মাংসে গড়া মানুষের অভিনয়টাই দেখতে চাই, ওই ওই জিনিসটা দেখতে চাই না। এখন ভালো লাগছে, কারণ এখন শুরু এটা গ্রাফটা ওঠার শুরু। উঠতে 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 একটা সময় কিন্তু এআই এর শেষ সীমাও আসবে। তো আমি কেন এটা বলছি, মানে মানে অনেকগুলো কারণেই বলছি, বলতে গেলে আরো অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট পয়েন্টগুলো চেষ্টা করছি ছুঁয়ে যাওয়ার। সুতরাং এত হতাশা আমার মনে হয় কিছু নেই। আর সকলকে আরেকটা কথা, যেটা দ্বিচারিতার কথাটা এলো, সেটা হচ্ছে এত কিছুর পরেও কেন আমরা এই যে সফল নই, এই কথাটা কেন, এটা আমি বলে শেষ করতে চাই। এটা আমার অবশ্যই বলার কথা। আমরা সবাই নাটক, আমরা নিজেদের তো টিকে থাকতে হবে, নাহলে নাট্যকর্মীদের তো টিকে থাকতো, একেই তো টাকা পয়সা নেই, টিকে থাকবো কি করে? একে তো মানে কিছুই পাই না, বেঁচে থাকবো, বেঁচে থাকতে চাই, কিন্তু যদি আমি সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলি তাহলে আমি বুকে গুলি খাবো। আমি কি সর্দার হাসমি কে হতে চাই? জিজ্ঞেস করুন তো, নিজেকে জিজ্ঞেস করুন। আমি তো সর্দার হাসমির এত গুণগান করলাম, আমি গিয়ে সর্দার হাসমি হব? কে হবে? একজন হাত তুলে বলুক আমি হব, আমি বন্দুকের গুলির সামনে দাঁড়াবো, বলুক। তাহলে বিপ্লব ওই নাচ গান করে বিপ্লব হয়, ওটা হচ্ছে ওই বিপ্লবের কোনো মানে নেই। ওই বিপ্লব মানে নেই বলবো না, মানে এটা হচ্ছে শখের বিপ্লব। সত্যি যদি বিপ্লব করতে হয় তাহলে ক্ষুদিরামের মতো বিপ্লব করতে হবে, যেটা মানে আমি বলছি না, সব থেকে ছেড়ে দাও, সর্দার হাসির মতো কে বিপ্লব করতে এগিয়ে আসবে?
তাহলে টিকে থাকতে কি খুব জেনে বুঝে গেছিলেন? না না আমি বলছি যে তার নাটকটা ওইভাবে ক্রিয়েট না হয়েছিল। না আমি একটা সুপ্রিয়দা আমি যে বলতে চাইছি ওইটা বলা যায় না। আচ্ছা ওটা বাদ দিলাম আচ্ছা ওটা বলা ভয়া যায় না। কান এটা বিশ্বাস করেই বলছো যে আচ্ছা আজকে রাজস্থানে তুমি থিয়েটার করতে 4টে লোক আসছে, তোমাকে এই বিশ্বাসটা জারিতই করতে হবে যে আমাকে এইভাবেই থিয়েটারটা দেখতে হবে। আমার বিশ্বাসটা, আমি রাজস্থানে নেই, আমাকে আমার চারপাশ দিয়ে আমার বিশ্বাসটা তৈরি করতে হবে। সন্দীপ যেটা বললেন, ওর চারপাশ থেকে ওর যে বিশ্বাস, ওর সেখান থেকেই বলছেন। আমরা কাউকেই আমার বিশ্বাসটা চাপিয়ে দিতে পারি না। ঠিক যেভাবে বাদল সরকারের কথা আমি এখানে আনলাম এই জন্য যে সবচেয়ে বেশি সমাজের তার থিয়েটার সমাজকে অনেক বেশি এখনো আমরা করি। সারা ভারতবর্ষ জুড়ে তার থিয়েটার অনুবাদ হয়েছে, সবকিছু হচ্ছে, কিন্তু সেই লোকটা যখন মারা যাচ্ছে, এখানে অনেকেই জানেন হয়তো, তার পাশে তার মানে হসপিটাল থেকে তাকে নিয়ে যাওয়ার লোক 3 জন। তো ফলে ওইটা খুব ভয়ঙ্কর। না সেটা তো আমরা ফলে আমাদের এজেন্ট বা তার ভূমি মতো মানুষের দ্বিতীয় ক্ষেত্রে কেউ হবে না, ওই দেখেছি আত্মীয়তাই তৈরি হয়। ওই দ্বিতীয় আর কেউ হবে না, বাদল সরকার তৈরি হবে না। না, সেটা কি হয় কখনো বিষয়টা কখনো হচ্ছে হয়? ওই ফাঁকাটা, ওই ফাঁকাটা entertain আমি করতে বলছি হবে। যে যিনি লে- ওয়েদারে আপনাকে এন্টারটেইন করতে হবে, আপনার থিয়েটারে এন্টারটেইনমেন্ট আমি এন্টারটেইন হচ্ছি কিনা, Entertain বলতে তোমার কাছে সংজ্ঞাটা clear হতে হবে, বন্ধু। অথবা Hello? এটা করতে হবে যে তুমি আমি থিয়েটারে প্রতিষ্ঠানের এন্টারটেইনমেন্ট না না Entertain বিনোদন বলতে কি? কমন এন্টারটেইনমেন্ট না, বলছি না, আমি বিনোদন দর্শক কি? যেটা দেখবে আমি কমন এখন যে এন্টারটেইনমেন্ট। গম্ভীরা দেখবো, এটা বিনোদন হতে এসেছি। আবার আমি হয়তো শিবলচার হাতের খোঁজে যাচ্ছি, সেটাও বিনোদন। আবার মিছিল দেখবো মিছিল বিনোদন। তাহলে না, ও কি বিনোদন বলছে সেটা তো বুঝতে না আমার না, বিনোদন না, না না, কমন না। বিনোদন বাইরে বিনোদন থেকে আমি তো তাহলে অডিয়েন্স serial দেখবো আমি। আমি না। বলে নি সেটাই বলছি ও রোমিও দেখবো, কম্পিটিশনটা 500 হচ্ছে সিনেমার সাথে, কম্পিটিশনটা হচ্ছে আমার হাতে মোবাইল আছে, আমি যে কোনো এন্টারটেইনমেন্ট এখান দিয়ে দেখতে পারি। সেখানে আমি যখন এখানে আসছি অবশ্যই এবং এটা তো- সেখানে আমি যে আসছে সে কনসাস, যে থিয়েটার দেখতে আসছে সে কম্পারেটিভলি কনসাস, সেটা কমছে। এবার আমি সেখানে সে কি দেখবো, বেসিক্যালি এটা একটা ভাইস তুমি কি দেখবে? অল্টারনেটিভ, তোর মধ্যে দিয়ে দেখবে, যা দেখবে। অল্টারনেটিভ, এটা বেসিক অল্টারনেটিভ। জায়গাটা না, কোথায়? থিয়েটারের জোরটা কোথায়? থিয়েটারের জোরটা কিন্তু কোনটা এই যে থিয়েটার কথা বলতে একটা পারছি। জ্যান্ত মানুষ আর একটা জ্যান্ত মানুষকে বলে, এইটা থিয়েটারের জোর, সে- এইটাকে ব্যবহার করতে হবে। আমি জাস্ট সেটা একদম করতে পারছি না, এই কিন্তু আমি যে বক্তব্যের audience শেষে সরকারের- চলে এসে একটা শেষ করে দিই। হ্যাঁ, একজন নাট্যকর্মী হিসেবে প্রত্যেকে যে আমরা আছি, আমাদের সবার একটা, ওই বললাম যে গুলি খাওয়ার কথা বাদ দিয়ে বলছি, আমাদের সবার একটা করে নিজের মানে সমস্ত কিছু বাঁচিয়ে, মানে আমার সব জীবন জীবিকা সব দেখতে হবে যে আমি আমার কাজটার প্রতি সত্য, মানে আমি যেটা করছি সেটা বিশ্বাস করে করছি তো, নাকি যেটা দেখাচ্ছি গ্রিন রুমটা মানে দরজা পড়ে, সেটা সেই জন্যে আজকে হয়তো এত মানে এত অধঃপতন বা এত নিচে নামা, ঠিক ওই কারণে যেই জিনিসটা আমি প্রচার করে দেখাচ্ছি, আমি এর থেকে ভেঙে বলবো না, তাহলে সবাই অধঃপতন আছে। বুদ্ধিমান, সবাই বুঝতে পারছে, ওইটা ধরেই তো বলছি। আমি সিদ্ধান্তটার কথা এইটা তো তুমি যেরকম ভাবে বলছো, এটা খুব ইন্টারেস্টিং, তাহলে আমার বলার আছে। তো বলছি, বলে আমি বলছি যে যে কারণে ওকে প্রত্যেকের বললাম, নিজের কাছে প্রশ্ন তুমি হওয়া প্রশ্নটা উচিত। আমি যখন বাইরে রাখছি, তখন তার আগে আমাকে রাখতে হবে। একদম যে আজকে আমি একটা কথা বলছি জেনারেলি, যে আমাদের এটা হওয়া উচিত। সেটা কি আমি কিন্তু করছি? আমি এখানে আমি আমার আসি। আর্ট ফর্মের কাছে আমি এখানে আসি। আমি তারপরে বাকি রাজি আছি, আগে নিচে পরিষ্কার আছে। বিষয় আমি বলবো না। এই থিয়েটারের সামাজিক দায়বদ্ধতা আমি বলবো না। কেন বলবি না? আমি আমার ইচ্ছা বলবো না, ব্যাস। এটা হচ্ছে আমি অবায়নের একটা উদাহরণ দিতে চাইছিলাম, ওটা কি? সঙ্গে একটা আলোচনাতে কথা হচ্ছে কি পিওর থিয়েটার, থিয়েটারটা বাজার, বাজারের মধ্যে একটা মন্দির এবং একজন পুরোহিত সেই মন্দিরে রোজ গিয়ে পুজো করেন, বাজারের কোলাহল আছে। এই যে তিনি তার সঙ্গে দিয়ে যাচ্ছেন, এই যাওয়াটাই খুব পিওর, তিনি ওটার মধ্যে দিয়ে নিজেকে একটা চর্চার মধ্যে রাখছেন। তো ফলে এই চারপাশের কোলাহল থাকবেই, আমাকে আমার চর্চাটা করে যেতে হবে। ফলে আমি যদি এখন দেখতে চাই তখন কি থিয়েটার করছে, ও কেন এটা পারছে না, 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 একদম সরকার কি আমার জন্য ঠিক, তো করলো কিনা, ঠিক। ওটা আমাকে তো আমার চর্চা, 100% আমাকে তো কেউ মাথায় বন্দুক দিয়ে বলেনি তোমার এটা করতে হবে না, না। আমি তো নিজে বেছে নিয়েছি। ও সুতরাং যেটা বলছিল এটা এখানে একটা খুব ঘরোয়া আড্ডা বলছি,
ওকে থিয়েটার আপনার সামনে একটা বড় করে আর একটা সেমিনারই শুধু রাখবো, ঠিক আছে? আপনারা আসবেন এই সেমিনার, কারণ আমার সেমিনার করতে ভালো লাগে। মানে পদে সবসময় শেখার চেষ্টা করি। এত আলোচনা, এত খুব ভালো ভালো নেগেটিভ পজিটিভ সবই আমরা শুনতে পেলাম। এই আলোচনা চলবে আমাদের সারা বছর ধরে আমার কাজ থাকে এবং সেখানে আমার সেমিনার একদম থাকবে। সবাই আলোচনা করে। আজকে আমাদের মধ্যে তাপস দাও আছে, তাপস দাও কিছু বললেন না কারণ সময়টা নেই। আমরা একদিন তাপস দাকে বলবো চেপে যে কিছু বলতে হবে, ঠিক আছে? আমরা একটা তাপস দাকে ছাড়বো না। বসুন্ধরার কঞ্জর তরে কঙ্কর জাগে সংখ্যার, বিনাকিতে লাগে টঙ্কার, বিনাকিতে লাগে টঙ্কার। হে অনন্তকালীন নির্বাক আত্মা, আজ তুমি কথা বলো, প্রকাশ করো নিজেকে। ইতিহাস এমনই হয়েছিল, কিন্তু সেই প্রচারিত ইতিহাসই কি শেষ কথা? ইতিহাস তো বিজয়ী, ইতিহাস তো সবলের। কতবার কত দিগ্বিজয়ী সম্রাট যে রচনা করেছেন ইতিহাসকে, আর বারবার যা বলা হয় শেষ পর্যন্ত তাই মেনে নেয় মানুষ। সব সত্যের হাতে থাকে না প্রমাণের উপকরণ, তবু তরঙ্গহীন ভীষণ মৌন হয়ে তারা থেকে আবার সময়ের ভিন্ন ভিন্ন সব স্তর থেকে বহু প্রাচীন একটি শ্লোক যুক্ত করে রেখেছে আমাদের পরস্পরের সঙ্গে। জানতে চেয়েছি যে তার কি কি সামাজিক ভূমিকা, সেটা যদি আমরা খুব সাধারণভাবে বলি, শুধু রাজনৈতিক, ওই যে দাদা বললো না শুধু কি রাজনৈতিক, শুধু কি আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো? একদমই না, কখনোই না। শুধু রাজনীতি কেন? আমাদের পশ্চিমবঙ্গের থিয়েটার শুধু রাজনীতির কথা বলে 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 আমরা কিন্তু একটা অন্য জায়গায় চলে গেছি। আমরা অন্য দিকগুলো দেখি হয়তো, আমার মনে হচ্ছে, এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি। শুধুমাত্র ভাবছি যে সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, সরকারের বিরুদ্ধে কথা। আরে হাজারটা জিনিস আছে, সেগুলোকে দেখবে। আমরা কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবো না। আমরা প্রান্তিক জনগোষ্ঠী, আমি বলছি আমাদের কিছুদিন আগে গোবরডাঙ্গায় একটা 15 দিনের নাট্য উৎসব হয়েছে। রং সংস্কার থিয়েটার গ্রুপ এবং গোবরডাঙ্গা নকশা মিলিতভাবে সেটা করেছে। সেখানে প্রথম দিন যে নাটকটি আমরা বেছে নিয়েছিলাম, সেই নাটকটিতে যারা অভিনয় করেছিলেন সেই সমস্ত মহিলারা এসেছিলেন একদম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে। তারা চণ্ডালিকা অভিনয় করতে এসেছিলেন। তারা কেউ, আমাকে যিনি ডিরেক্টর তিনি অনির্বাণ আমার সাথে কথা বলেছিলেন যে দিদি আমরা কি নাটকটা নিয়ে আসবে, এরকম বড় 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 সব অভিনেতারা এখানে কাজ করতে আসছে। আমি বললাম যে অবশ্যই তোমাদের নাটকটা প্রথম দিনই হবে। কেন হবে? কারণ তারা কেউ প্রপার অভিনেতা বলছে, তারা তো ঠিক অভিনয় জানেই না, তারা কেউ অভিনেতা নয়। তারা প্রত্যেকটা, ও বললো আমাদের মায়েরা, বারবার বলছিল কথাটা, আমাদের মায়েরা। মানে চণ্ডালিকাতে যারা অভিনয় করেছেন তারা সকলেই ওই একেবারে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা গৃহবধূ মানে অক্লান্ত পরিশ্রম করে গৃহবধূ। তারা যে চণ্ডালিকাটা নির্মাণ করলেন, আমরা রীতিমতো থ্রিলড, আমরা পুরো আমরা টোটাল পুরো দর্শকরা আমরা একদম অভিভূত হয়ে গেছি। এবং সবাই যারা বিদগ্ধ মানুষরা ছিলেন প্রত্যেকে, সত্যি আমি বারবার বলবো, বোধহয় উমেন্স পিস কাউন্সিল থেকে সেই মায়েরা করতে
ভুলাই গান শিব বম 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 বাজায় ভুলাই গান ভবময়ীর রূপ দেখিয়া তাল ধরাছে মহাকাল ভবময়ীর রূপ দেখিয়া তাল ধরাছে মহাকাল বম 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 বাজায় ভুলাই গান শিব বম 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 বাজায় ভুলাই গান সিংহা ডুঙুরি নিয়া হাতে নাচে রঘুদের সাথে সিংহা ডুঙুরি নিয়া হাতে নাচে রঘুদের সাথে কুচকুচানি মুচমুচানি বাজায় ঢোলাই তাল কুচকুচানি মুচমুচানি বাজায় ঢোলাই তাল শিব বম 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 বাজায় প্রথমে বন্দনা করি সরস্বতী চরণ বিহানে বেলায় মাগো করিও চরণ তারপরে বন্দনা করি প্রজাপতি ব্রহ্মা তোমারে চরণে কব কব তামা বন্দনা করি দেব সরস্বতী হাসি হরে ববে মাগো তোমার প্রতি প্রথমে বন্দনা করি শিব প্রজাপতি তাই করে সেবা তোমারে চরণে ভবময়ীর রূপ দেখিয়া তাল ধরাছে মহাকাল ভবময়ীর রূপ দেখিয়া তাল ধরাছে মহাকাল বম 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 বাজায় ভুলাই গান শিব বম 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 বাজায় ভুলাই গান ভবময়ীর রূপ দেখিয়া তাল ধরাছে মহাকাল ভবময়ীর রূপ দেখিয়া তাল ধরাছে মহাকাল বম 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 বাজায় ভুলাই গান শিব বম 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 বাজায় ভুলাই গান সিংহা ডুঙুরি নিয়া হাতে নাচে রঘুদের সাথে সিংহা ডুঙুরি নিয়া হাতে নাচে রঘুদের সাথে কুচকুচি মুচমুচানি বাজায় ঢোলাই তাল কুচকুচানি মুচমুচানি বাজায় ঢোলাই তাল শিব বম 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 বাজায় ভুলাই ব্যক্তি একজন নাট্যকর্মী মারা যাবে সেই তার 5% প্রভাব পড়েছে পড়েনি। কিন্তু তারপরে আমাদের থিয়েটার কর্মীদের যেহেতু আমরা মনে করি যে আমাদের একটা দায়িত্ব আছে সমাজ পরিবর্তন করি, সমাজ পাল্টানো। সমাজ পাল্টানো অনেক বড় কথা। আমার মনে হয় আগে আমাদের একটা নৈতিক দায়িত্ব হওয়া উচিত যে আমরা নিজেদের ভেতরটাকে একটু পাল্টাতে পারি কি। আমি এখানে বসে বসে কথা বলছি, এই কথাগুলোকে আমি কি বিশ্বাস করি, সেইটাকে যে আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যোগ করে যে প্রত্যেকটা স্কুলে শিক্ষায়তনগুলোকে যদি থিয়েটার এর জন্য একজন করে শিক্ষক রাখা হয়, যেরকমভাবে কর্মশিক্ষার জন্য একজন শিক্ষক থাকেন, পেইন্টিং শেখান, নানা রকম শেখান, আর্টের টিচার থাকেন, যদি হয় সেটা এখনও সেইভাবে কোনো থেকে বাস্তবায়িত হয় কোনো থেকে আমাদের এখনো চেষ্টা হচ্ছিল, হয়নি। তাহলে সামাজিকভাবে যদি থিয়েটারের সেই প্রভাব থাকতো তাহলে তার একটা সামাজিক বক্তব্য তৈরি হতো, থিয়েটারের মানুষজন সেখান থেকে একটা ব্যাকআপ পেতেন, যেখান থেকে এই দাবিটা উঠে আসে, হয়নি। হওয়ার কথাও নয়। আমরা কি সেই জায়গায় পৌঁছেছি? আমাদের কি সেই মেরুদণ্ড আছে? আমরা কি সেই মানে সেই কাজ করতে পেরেছি? দু একটা স্ফুলিঙ্গ, দু একটা বুদবুদ ছাড়া আর বাকিটা কি বলুন? বাকিটা কি? সারা পৃথিবীতে, সারা ভারত জুড়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্লাম ডেভেলপমেন্টের থিয়েটার, থিয়েটার আর সমাজ এইটা নিয়ে বলতে হলে যদি অভিনয় আর সমাজ হতো বলাটা
একরকম জায়গায় যেত, কিন্তু থিয়েটার আর সমাজ খুব মুশকিলের বিষয়, মানে মুশকিলের বিষয় মানে যদি একদম প্রাচীনকালে চলে যায় তাহলে থিয়েটার তখন তৈরি হয়নি, বরং অভিনয়টা ছিল এবং মানুষ সমাজবদ্ধ হওয়ার আগেই অভিনয় এসেছে, তারপরে মানুষ সমাজবদ্ধ হয়েছে, ইমিটেশন মুক্তমূল সব। তারও অনেক পরে আমরা ওই ভারতের নাট্যশাস্ত্রে খুব দ্রুত বলি, কারণ সময় খুব কম। ভারতের নাট্যশাস্ত্রে একটা কথা আছে, লোকবৃত্তানুকরণম নাট্যম, মানে লোকবৃত্তের অনুকরণ করাটাই না। থিয়েটারের আদৌ কি কোনো প্রভাব আছে সমাজ? প্রথম কথা, এটা একটা মাইনরিটি আর্ট, একটা সংখ্যালঘুর শিল্প, আজকে না বহু বছর ধরেই এটা সংখ্যালঘুর শিল্প। হ্যাঁ, তো বহু বছর মানে প্রথম একজন সেন্ট মানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বলেছিলেন যে নাটকের লোকশিক্ষা, থিয়েটারের লোকশিক্ষা, তখন এটা সংখ্যালঘুর শিল্প ছিল। এখন এটা সংখ্যালঘুর শিল্প, খুব কম মানুষ এটা চর্চা করেন, মানে খুব কম মানুষ থিয়েটার দেখেন। হাতে গোনা কয়েকটা মানুষ, সমাজে হাতে গোনা কয়েকটা মানুষ থিয়েটার চর্চা করেন। কেনই বা করবেন? কারণ থিয়েটার করে তো ক্যারিয়ার হয়, থিয়েটার করে ভাত জোটে না, তাহলে কেন থিয়েটার চর্চা করবে? দেখুন না, একটা শিল্প, সমস্ত শিল্প মাধ্যমের চর্চা চলছে, সমস্ত শিল্প মাধ্যম, নাচ, গান, ছবি আঁকা, সমস্ত শিল্প মাধ্যম যারা চর্চা করেন, চর্চাকারীর হাত জোটার বন্দোবস্ত হয়। এমনকি একজন চিত্রশিল্পী, তার যদি ছবি বিক্রি না হয়, তিনি শুধু ওই চিত্রশিল্পের গৃহশিক্ষকতা করে তার ভরণ পোষণ করতে পারে। আমাকে বলুন, আপনার পাড়ায় না, আপনার বৃহত্তর আপনার অঞ্চলে কটা আঁকার স্কুল আছে, কটা নাটকের স্কুল আছে? কেন? তাহলে সোসাইটিতে আমাদের প্রভাব কী আমরা জানি? আমরা বড় বড় কথা বলি, হ্যাঁ, সান্তাহাসের কথা উঠে আসলো, কবিত্বের কথা উঠে আসলো, মানে থিয়েটারের তো একটা প্রভাব আছে, মানে সেটা কেউ ভালো দিক দেখে, কেউ খারাপ দিকে দেখে। দু ধরনের মানুষ আমার মনে হয় সমাজে বাস করে। যারা থিয়েটারকে ভালোবাসে এক ধরনের মানুষ আছে, আরেক ধরনের মানুষ আছে যারা পুরো কালচারটাকেই ভালোবাসে না, ফলে সেই ধরনের মানুষ আছে। ফলে এই দুটো জায়গা থেকে রাজনীতি মিশে আছে। রাজনীতি তো নিজের শক্তি প্রয়োগ করবেই, হ্যাঁ, ফলে সেটা তো সবসময়ের জন্য থিয়েটারের ওপরে, গানের ওপরে বা টার্গেট অডিয়েন্সের ওপরে রাজনীতি সবসময়ের জন্য তারা প্রভাবটা ফেলবে। আজকে যে অভয়ের কাণ্ডের কথা বললো, আমার বাড়ির পাশেই থাকে মেয়েটা, যে অভয়ের কাণ্ডের কথা বললো, আজও সেই তার বাবা মা এখনও ডেথ সার্টিফিকেটের জন্য ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে ওই থানার থেকে এই থানা পাঠাচ্ছে, এই থানার থেকে ওই থানা যাচ্ছে, এই আজও চলছে তাদের। ফলে সেখানে যে আমরা অভয়কে নিয়ে একটা নাটক করব বা প্রতিবাদ করব, ওই সময় যে রাত্রেবেলা যে কাণ্ডটা ঘটে গেল, সারা রাত জুড়ে যখন অভয়ের একটা জাস্টিস চাওয়ার সময় পুরো কলকাতা ব্লক হয়ে গেল। এখানে একমাত্র দর্শক না না, অনেকে রয়েছে, না সবই তো থিয়েটারের লোকজন, মানে আমি তো আপনার থিয়েটারের তো প্রথমে আমার মনে হয় এটা বলা উচিত শুরু প্রোগ্রামটা শুরু করার আগে, যে এই যে এতটা 1.5 ঘন্টা দেরি হলো, এটার জন্য সত্যি মানে ক্ষমা চাওয়া উচিত। অডিয়েন্সকে বসে উনি ওনার বক্তব্যেই বললেন যে অডিয়েন্স একদম প্রায়োরিটিতে থাকা উচিত এই জন্য থিয়েটারের। অলরেডি 4টের সময় প্রোগ্রাম হওয়ার কথা, সেটা 1.5 ঘন্টা লেট, এটা একটা পার্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার মনে হয় যে মধ্যবিত্তরা যতদিন এই সমস্ত কালচারাল চর্চাগুলোর কেন্দ্রে থাকবে, ততদিন এই কনফিউশনটা থাকবে যে আমি এই যে ওনার বক্তব্যে কনফিউশন আছে যে উনি যেটা করছেন সেটা ঠিক কি না, ঠিক মানে আমার এটা প্রভাব ইত্যাদি, হ্যাঁ, ঠিক কিনার জায়গা নেই। থিয়েটারের অমৃত যাত্রায় সেই পথের প্রতীক হতে পারছি কি? হ্যাঁ, সেটাই কারণ কনফিউশন আছে, এটা একটা বড় বিষয়। কনফিউশন থাকা মানে পথ নড়বড়ে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন নাটক নিয়ে চর্চা করছি, তখন ডেফিনেটলি যেটা বিষয় আসবে সেটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট নিয়ে আমাকে নাটক করতে হবে। তাই সামাজিক প্রেক্ষাপটে যখন নাটক করবো, তাকে আমি কতটা ডিগ্রিতে নিয়ে যাচ্ছি
যেখানে তার ইম্প্যাক্ট পড়বে, এবং সেই ইম্প্যাক্ট পড়লে আমাকে ডেফিনেটলি তার যে আমার মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে জায়গা, প্রতিষ্ঠান আমার উপর চাপবে, রাষ্ট্র আমার উপর চাপবে। তাহলে আমরা কোথাও রাষ্ট্রের বিরুদ্ধ চারণ করতে চাইছি আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে? যা ঘটছে তাকে আমি দেখাতে চাইছি ফুললি। যখন প্রয়োজন হবে তখনই এটা করতে হবে। ওটা হবে না। তুমি আজকে যে গান বাজনা করছো, তুমি কেন করছো? আমি কোনো দাবি করছি না, আর্ট নিয়ে কথা হচ্ছে। এই কথা বলছি তো। শিল্পের তাহলে আমাকে আগে প্রথম দেখতে কাজ হবে কি? মিনারে, আমি পারছি একজন কি? শিল্পী না, তিনি পারছি কি না। করবে? তাহলে আমি যদি না সিদ্ধার্থ পারি, আমি শিল্পী তোমাকে হিসেবে দায়িত্ব কি দিতে করবে? পারবো না। সিদ্ধার্থ ডেফিনেটলি না। আমি একজন শিল্পীর দায়িত্ব নেননি যে তিনি সারাক্ষণ ক্ষমতার বিরুদ্ধে কথা তাহলে বলবেন। কেন? হ্যাঁ, যেটা ও বলছে একটা লাইন বলি। বল। আমার সুযোগটা আমি আর বিশ্বেন বসেছিলাম যেদিন আমাদের আইডেন্টিফিকেশন প্যারেড ছিল, কোন ইন্সপেক্টর গুলি চালিয়েছে দেখিয়ে দিতে হবে, তার আগের দিন পুলিশের সাদা পোশাকের লোক এসে বলে গেছিল আইডেন্টিফিকেশন কেউ চিনতে পারবে না। তখন আইডেন্টিফিকেশন কেউ যেন মানে টিআই প্যারেডটা একটা নাটক আর কি। বীরদা আমাকে বলেছিল, বীরদাকে বলে গেছে, বীরদা বলছে আমি সেদিন চুপ করে গেছি, বলতে সিদ্ধান্ত পারি। আমি এমনি যাত্রায় যাইনি, থিয়েটার বলে যন্ত্রণা থেকে যাত্রায় গেছিলাম, ধূর সারা কিছু হবে না বলে যাত্রায় গেছি। আইডেন্টিফিকেশন প্যারেডে বলেছিলেন কাউকে যেন চিনবেন না। শিক্ষার কি অবস্থা? স্কুল আছে, তাতে মাস্টার আছে, কিন্তু ছাত্র নাই। আবার ছাত্র আছে, মাস্টারও আছে, কিন্তু বই খাতা নাই গো। আবার দেখো বই আছে, ছাত্রও আছে, মাস্টার নাই। এবারে তো চোখ খুলে তাকাও, আমাদের চারিধারে এই যে স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা? হ্যাঁ, হাসপাতালগুলো দাঁড়াই আছে, ডাক্তার আছে, রুগী যায় না। আবার রুগী যায়, হাসপাতালও আছে, ডাক্তার নাই। আবার এই ডাক্তার আছে, এই রুগী আছে, এই হাসপাতাল আছে, এই সবই আছে, কিন্তু ওষুধ নাই। না, চোখ নাই কেনে, চোখ নাই কেনে, চোখ নাই কেনে, আমাদের বেলা, আমাদের বেলা। এটা গান মাইন্ডেছে রে। তাই নাকি? শোনাও তাহলে। ছোট বিরা শোনাই। হ্যাঁ, ছোট করে। এই মৎসব হবে বছর বছর, আচ্ছা পেপারে বের হবে খবর। আচ্ছা এই মৎসব হবে বছর বছর, পেপারে বের হবে খবর। ভাগ্যবান এই মালদাবাসীরা আচ্ছা, তারপর বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ। সেগুলা কিছু করি না। হেলিকপ্টার এটা গান বাঁধতে দারুণ। মজাদার গান মাইতে কটা বাজলো রে? তো 8টা পয়সা গেছে। এখনো কেউ আসার নাম নাই। আচ্ছা ভুবনদা, রোজ রোজ দুজনে মিলিয়া যোগান দিলে হয়। ভালো লাগে নাকি বলো তো? শেঠ কাকা কেউ নতুন খাতা, নতুন বই, সব নতুন নতুন, নতুন নতুন গন্ধ। বাবা বাবা, নতুন নতুন গন্ধ। পড়ো পড়ো, মন দিয়ে পড়ো, পড়ো মন দিয়ে পড়ো। মা এক কাম করো, তুমি ঘরে যেয়ে পড়ো, আমরা একটু কথা বলি, এখানে একটু গান বাজনা করবো। তুমি ঘরে গিয়ে মন দিয়ে পড়ো, মা, যাও যাও যাও। এটার খুব ডর। হ্যাঁ, ওই তপন ডাক্তারকে দেখায় তারপরে দেরি হয়ে গেল। বসো বসো বসো। এখন কেমন আছে? ওই একই রকম। শেঠ কাকা, হ্যাঁ আপনি নতুন গান বেঁধেছেন শুনুন। হ্যাঁ, নতুন গান তো বেঁধেছিল। আরে ভুবন, কি সেই গানটা শুনে দাও। রিহার্সাল শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই খোলটাতে তো খোলটাতে। হ্যাঁ, এই খোলটা দে, কাকারে দে, খোল। এই শোনো, এই সামনে কিন্তু আসর পর্ব একেবারে। প্রথমে সাইডটা, তারপরে দুইটা আসর। হ্যাঁ, ভালো করে গান টান তুলে এই দেবো কিন্তু। হ্যাঁ, একদম একটু নতুন গানটা ধরো। নতুন গানটা একদম। হ্যাঁ, ধরো। এই মৌসুম হবে বছর বছর,
পেপারে বের হবে খবর, এই মৎসব হবে বছর বছর, পেপারে বের হবে খবর। ভগবান মাল্লাবাসীরা, এই মৎসব হবে বছর বছর, পেপারে বের হবে খবর, মৎসব হবে বছর বছর, পেপারে বের হবে খবর। ভগবান মাল্লাবাসীরা বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ, কি কইরা বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ, কি কইরা হেলিকপ্টারে দইরা, হেলিকপ্টারে দইরা, বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ, হেলিকপ্টারে দইরা, বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ, হেলিকপ্টারে দইরা। ওই হিসাবের নদীতে, ওই হিসাবের নদীতে পড়েছে বোল্ড, ওই হিসাবের নদীতে যত পড়েছে বোল্ডার, হিসাবের নদীতে যত পড়েছে বোল্ডার, জায়গা উন্নত একদিন পাহাড়। রাতে নামিছে ডুবুরি, রাতে নেমেছে ডুবুরি, কি করিছে? কি করছে? বোল্ডার কইরেছে চুরি, রাতে নামিছে ডুবুরি, বোল্ডার করেছে চুরি। সেই বোল্ডার, ওই সেই বোল্ডার ঠিকাদারের কাছে বের আইছে ঘুইরা, কিসে কইরা? হেলিকপ্টারে কইরা, ঠিকাদারের কাছে বের আইছে ঘুইরা, হেলিকপ্টারে কইরা, ঠিকাদারের কাছে বের আইছে ঘুইরা, হেলিকপ্টারে কইরা, ঠিকাদারের কাছে বের আইছে ঘুইরা, হেলিকপ্টারে কইরা। খুব ভালো গান গাইছে গো, খুব ভালো গান। কাজ করতে থাকলে আস্তে আস্তে জেনে যাবে আসলে আমরা আমাদের নতুন টেকনোলজির মাধ্যমে এই বাংলার নাটক আর গ্রামের ফোক কালচারটাকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। এই তার যেরকম ধরুন আপনার গম্ভীরা, টুসু, ভাদু গান, বাউল, এই সকলগুলিকে আমাদের নেটওয়ার্কের মাধ্যমে পুরো হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে দেবো। আর এর মধ্যেই আপনার মালদা জেলার যে গম্ভীরা গান আমাদের সংস্থার মাধ্যমে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে চাই। এতে জাস্ট আপনার একটু সাহায্য চাই আর কি। আমার কি করতে হবে কয়েন? বাবু আপনাদের গম্ভীরা গান আমরা ভিডিও রেকর্ডিং করতে চাই, আর আমাদের নেটওয়ার্কের মাধ্যমে হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আপনাকে অনারিয়াম দেবো। আর রিসেন্টলি তো আমরা 2-3টে নতুন কাজে হাত দিয়েছি। সেটি হলো সরকার থেকে যেসব প্রচারমূলক অনুষ্ঠানগুলি আপনাকে দিয়ে করানো হতো সেগুলি আপনারা করবে আর কি। তো এই ব্যাপারটা একটু বুঝায় করেন তো। জানি একটু ব্যাপারটা বুঝি বলো। কথা স্যানিটেশন প্রচারের জন্য 7টি প্রোগ্রাম করতে হয়, তার যাবতীয় দায়িত্ব আমরা সরকারের কাছ থেকে নিয়ে নিয়েছি। আপনি রাজি হলে বাংলা কিচেন ডকুমেন্ট হয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। তার মানে ওই আমাদের গম্ভীরা দলের নামে না, ওই আপনাদের .com এর দলের না। ইউ আর 100% রাইট বলবো, অ্যাবসলিউটলি কারেক্ট। আরে পার প্রোগ্রাম 500 করে নেবেন, আরে দিনে 3-4টি করে শো করবেন। আর এর মধ্যেই আপনার খাওয়া দাওয়া যাতায়াত খরচা আর কি যা থাকে। আমরা এই যে সরকারের প্রোগ্রাম করতাম না, এক একটা প্রোগ্রামে 1,500 টাকা, সঙ্গে যাওয়া আসা থাকা খাওয়া সব আলাদা। আরে বাবু সেটা সরকারের হাতে নেই, আমরা কন্ট্যাক্ট নিয়েছি। মানে ঠিকা সে বলতে পারেন। আরে বাবু আমরা আপনাকে আলাদা করে ইন্ডিভিজুয়ালি পেমেন্ট দেবো। আরে কলকাতায় নিয়ে যে শো এর ব্যবস্থা করে দেবো, সেখানে আপনি ট্রেনার প্রশিক্ষক হিসেবে কাজ করবেন। আরে ইতিমধ্যে তো ঝুমুর শিল্পী শিলাজিৎ মাহাতো আর বিশিষ্ট 2 থিয়েটার পার্সোনালিটি দীপঙ্কর চন্দ্র আর প্রদীপ কুকুদি আমরা বিভিন্ন ওয়ার্কশপের কাজ শুরু করে দিয়েছি। বিনিময়ে ওদের যা পেমেন্ট করছি সেরকম করে নয় আপনাকেও করব। আসলে আপনাদের মতো মানুষ আমাদের সঙ্গে থাকলে বিশ্বের দরবারে। মালদা জেলায় ইতিমধ্যে আমরা 3টে নাট্যকার পেয়েছি, প্রত্যেকে আমরা আপনাকেই ভাবছি। বুঝছি, তা চা হয়েছে? মোনালিসা দাস, নাট্যকর্মী। আজকে থিয়েপেক্সে একটি কাজ দেখার জন্য খুব অধীর আগ্রহে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আজকে সেটা দেখার সৌভাগ্য। তখন তো অনেকদিন আগেই আমাকে বলেছিল যে এরকম যে সমস্ত আর্ট ফর্মগুলো হারিয়ে যাচ্ছে আর কি, মানে যারা আমাদের যারা যে সমস্ত শিল্পীরা অত্যন্ত
পরিচিত আর কি। তো সেই শিল্পগুলোকে শহরাঞ্চল এখানে যদি মানে আমরা একটু দেখতে পাই সেটা নিয়ে একটুখানি যদি কাজ করা যায়। তো মৌখিরা এই আর্ট ফর্মটির উপরে বেস করে তপনদার এই কাজটা নানাহিটা অনেকদিন আগেই আলোচনা হচ্ছিল, নানান রকম মানে যাতায়াতের পথে অনেক রকম এটার উপর কথাবার্তা হয়েছে, আজকে দেখার সুযোগ হলো। খুব ভালো লাগলো কাজটা। সত্যি কথা বলতে কি যখন মানে কাজ দেখা মানে আমার কাছে সত্যি একটা অন্যরকম অনুভূতি, মানে সত্যি একটা অন্যরকম অনুভূতি আমার হয়েছে আর কি দেখতে গিয়ে। এটা যদি একটু মানে যেটা হওয়া উচিত মানে একটু খোলা এর মধ্যে যদি হতো, মানে এই বদ্ধমঞ্চেই যে ফিলিংটা পেয়েছি সেটা ভীষণভাবে ছুঁয়ে গেছে এবং অত্যন্ত ভালো লেগেছে কাজটা, অত্যন্ত ভালো লেগেছে। আমি সত্যি বলছি, সকলকে বলবো এই কাজটা দেখুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভেতরের অংশ আর বেশি বিস্তারিত আমি বলতে চাই না, কারণ এই ইয়েটা থাকুক, মানে যেটা মঞ্চে যেটা দেখার সেই শিহরণটা দেখেই যাগুক, এই সম্বন্ধে বেশি বলবো না। ভীষণ ভালো লেগেছে আমার। সকলকে বারবার অনুরোধ করবো যে আপনারা অবশ্যই দেখুন নানাহি। মানে বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে যাই এবং যে সমস্ত মানুষদের সাথে কথা হয়, তারা যখন জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গের এই সিনারিওটা জানতে চান, সেটা কথা প্রসঙ্গেই উঠে আসে। এবং প্রথমেই আমি বলি যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 5,000 থেকে 5,500 দল, সেটা শুনেই ওনারা প্রথমেই চেয়ার থেকে প্রায় পড়ে যান যে বাবা। মানে যখন আমাদের ওই গ্রান্টের লাইনে যারা মানে দিল্লিতে গিয়ে লাইনে দাঁড়ায়, তো তাদের একটা গোটা দিন, 2 দিন থাকে এই মিটিং এর জন্য, তার মধ্যে একটা গোটা দিন থাকে পশ্চিমবঙ্গের জন্য, বাকি একটা দিন থাকে গোটা ভারতবর্ষের জন্য, মানে বাকি ভারতবর্ষের জন্য একদিন, আর সারা পশ্চিমবঙ্গের জন্য একদিন। এবার ওই ফাইলের পাহাড় দেখে একবার তপনদাই বলেছিল যে আরে आपका क्या घर घर में कलाकार पैदा होता है क्या? कलाकार মানে শিল্পী এত সহজে জন্মায় না, আপনাদের কি ঘরে ঘরে কলাকার? মানে এটা কিন্তু তপন দা আমাকে নিজে বলেছি। তো এখান থেকে আমার কথা হচ্ছে, যদি কেউ থিয়েটার করছেই না, তাহলে এত থিয়েটারের দল কোথা থেকে এলো? যদি কেউ থিয়েটার করছে না, তাহলে আজকে দর্শক আসলে উনি একা কেন? বাকি সবাই থিয়েটার করবে, উনি একা দর্শক। দর্শকের সংখ্যা মানে থিয়েটার একদম আক্ষরিকভাবে দেখতে গেলে, মানে আমরা যেখানে প্রথমেই অত্যন্ত মানে হয়তো তার পথ চলাটা এমনভাবেই এসেছে যে এই সময় ওনাকে একটা মানে একটা নিরাশাবাদের দিকে, যে কি হলো, মানে এত যে জার্নিটা আমরা গেলাম তাহলে কি হলো, এখান থেকে একটা নিরাশা। না, নিরাশা নয় আমার কাছে, না মানে সেটা তো আমাদের সবার কাছেই হয়তো যে একটা আগামী দিনের ছেলেদের কাছে, আগামী দিনের মানুষের কাছে আমাদের এটা এস্টাবলিশ করতে হবে, সে থিয়েটার করবে কেন? নিশ্চয়ই আজকে আমরা দেখছি যে শুধু থিয়েটার কেন করবে, যে এই যে এত মানে হতাশার পরেও আমরা তো হতাশা মানে প্রচন্ড হতাশ হয়ে পড়েছি। তাও আমি বলি রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড যে গ্রুপ মিলিয়ে প্রায় 4,500 এবং 5,000-এর মতো দল। কেন? আমি যখনই মানে বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে যাই এবং যে সমস্ত মানুষদের সাথে কথা হয়, তারা যখন জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গের এই সিনারিওটা জানতে চান, সেটা কথা প্রসঙ্গেই উঠে আসে। এবং প্রথমেই আমি বলি যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 5,000 থেকে 5,500 দল, সেটা তাদের কি ঘরে ঘরে কলাকার? মানে এটা কিন্তু তপন দা আমাকে নিজে বলেছিল। তো এখান থেকে আমার কথা হচ্ছে, যদি কেউ থিয়েটার করছেই না, তাহলে এত থিয়েটারের দল কোথা থেকে এলো? যদি কেউ থিয়েটার করছে না, তাহলে আজকে দর্শক আসলে উনি একা কেন? বাকি সবাই থিয়েটার করবে, উনি একা দর্শক। দর্শকের সংখ্যা মানে পিওর দর্শক, একেবারে মানে মানে বাস্তব শুধু দর্শক। এখানে যতজন বসে আছেন কেউ বলবেন আমি গান করি, আমি নাচ করি, আমি এটা করি, আমি ওটা করি, আমি কি, একজনও বলবেন না আমি নিখাত দর্শক। দর্শকের সংখ্যাটা আজকে তলানিতে চল, তলানি মানে কি দর্শক কেউ নেই আমাদের এখানকার। সেই জিনিসটা সারা পশ্চিমবঙ্গে, ওই যে ফাইলের যে তারা, সারা পশ্চিমবঙ্গে বাদ দিয়ে সেটা যদি আমরা
খুব সাধারণভাবে বলি, শুধু রাজনৈতিক, ওই যে দাদা বললো না সুপ্রিয়, শুধু কি রাজনৈতিক, শুধু কি আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো? একদমই না, কখনোই না। শুধু রাজনীতি কেন? আমাদের পশ্চিমবঙ্গের থিয়েটার শুধু রাজনীতির কথা বলে 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 আমরা কিন্তু একটা অন্য জায়গায় চলে গেছি, আমরা অন্য দিকগুলো দেখিনি হয়তো, আমার মনে হচ্ছে। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি। আর এই হাজারটা জিনিস আছে, সেগুলো কে দেখবে? আমরা কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবো না, আমরা প্রান্তিক জনগোষ্ঠী। আমি বলছি, আমাদের কিছুদিন আগে গোবরডাঙ্গায় রং সংস্কার থিয়েটার গ্রুপ এবং গোবরডাঙ্গা নকশা মিলিতভাবে সেটা করেছে। সেখানে প্রথম দিন যেই নাটকটি আমরা বেছে নিয়েছিলাম, সেই নাটকটিতে যারা অভিনয় করেছিলেন সেই সমস্ত মহিলারা এসেছিলেন একদম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা চণ্ডালিকা অভিনয় করতে এসেছিলেন। তারা কেউ, আমাকে যিনি ডিরেক্টর তিনি অনির্বাণ আমার সাথে কথা বলেছিলেন যে দিদি আমরা কি নাটকটা নিয়ে আসবো, এরকম বড় 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 সব অভিনেতারা এখানে কাজ করতে আসছে। আমি বললাম যে অবশ্যই তোমাদের নাটকটা প্রথম দিনই হবে। কেন হবে? কারণ তারা কেউ প্রপার অভিনেতা হচ্ছে, তারা তো অভিনয় জানেই না, তারা কেউ অভিনেতা নয়, তারা প্রত্যেকটা, ও বললো আমাদের মায়েরা, বারবার বলছিল কথাটা, আমাদের মায়েরা। মানে চণ্ডালিকাতে যারা অভিনয় করেছেন তারা সকলেই ওই একেবারে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা গৃহবধূ। গৃহবধূ মানে অক্লান্ত পরিশ্রম করা গৃহবধূ। কবে কোথায় কখন শো আছে? এই ধরুন কালীগঞ্জ, প্রিয়া, পাকসি, চা খাওয়া হয়েছে? মানে হাতের লোকে কিন্তু পায়ে ফেলছেন স্যার। এটা ব্যবসা করার জায়গা নয়।